গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাসের শুরুতেই চলো পরিচিত হয়ে নেই। আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আমি 29 BCS এর একজন কর্মকর্তা। আমার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রসুলপুর গ্রাম। বুঝতেই পারছ, আমি তোমাদের বাংলা পড়াবো। একাদশ শ্রেণীর সিলেবাসে তোমাদের দুটি পেপার পড়ানো হয়, অর্থাৎ মোট 200 নম্বরের বাংলা পড়তে হয়। বাংলা প্রথম পত্র এবং বাংলা তৃতীয় পত্র। বাংলা প্রথম পত্রে রয়েছে গদ্য, পদ্য, উপন্যাস ও নাটক, এবং বাংলা দ্বিতীয় পত্রে রয়েছে ব্যাকরণ ও নির্মিতি। বাংলা প্রথম পত্রে তোমাদের এসএসসির মতোই 70 নম্বরের সৃজনশীল এবং 30 নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে। আর বাংলা দ্বিতীয় পত্রে 30 নম্বরের ব্যাকরণ এবং 70 নম্বরের নির্মিতি এর উপর পরীক্ষা হবে। আমি তোমাদের বাংলা প্রথম পত্র পড়াবো। আসো, বাংলা প্রথম পত্র পাঠ শুরু করার পূর্বে তোমাদের এইচএসসির সিলেবাসে কী কী আছে তা একটু জেনে নেই। আমি আগেই বলেছি, তোমাদের প্রথম পত্রে পড়ানো হবে গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটক। 2020-21 শিক্ষাবর্ষে যে গদ্যগুলি পাঠ্য সেগুলো একটু জেনে নাও। তোমাদের বই যদি কাছে থাকে তাহলে মার্ক করে নাও। তোমাদের যে গদ্যগুলো পাঠ্য, 1 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, কাজী নজরুল ইসলামের আমার পথ, আবুল ফজলের মানব কল্যাণ, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি, শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলো, আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট, মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর এবং গিদা মুপাশার নেকলেস অনুবাদ গল্প। আর কবিতা যেগুলি পাঠ্য, মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতিমেঘনাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, জসীমউদ্দিনের প্রতিদান, জীবনানন্দ দাশের সুচেতনা, সুফিয়া কামালের তাহারেই পড়ে মনে, ফরুক আহমদের পদ্মা, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স, শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969, আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি, সৈয়দ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায় এবং আবু হানা মুস্তাফা কামালের ছবি। এছাড়া সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালু তোমাদের পাঠ্য, এবং সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকটি তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। এই বিষয়গুলির উপরই বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। আমি তোমাদের বাংলা ছোট গল্প পড়াবো। তোমাদের এইচএসসিতে পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত অপরিচিতা গল্পটি আমি তোমাদের পড়াবো। আমরা মূল গল্পে পরে প্রবেশ করব। আজকে আমরা প্রাথমিক পাঠটি গ্রহণ করি। ছোট গল্প কিভাবে এলো, কখন এলো, এগুলো নিয়ে আমরা কথা বলবো।
আমরা কথা বলবো লেখক রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। এর বাইরেও সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পটির নাম মুসলমানির গল্প। পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশী রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, উপন্যাসিক হিসাবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলির মধ্যে চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত বিশেষ উল্লেখযোগ্য নাটকগুলি হল রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। এবার এসো একটু জেনে নেই বাংলা সাহিত্যে ছোট গল্প কিভাবে এলো। বাংলা সাহিত্য শুরুটা হয়েছে কবিতা দিয়ে। বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের দেবী চিরকাল কাব্যজীবী, অর্থাৎ বাংলা সাহিত্যের দেবী কবিতা ভালোবাসেন। বাংলা সাহিত্যের শুরুটা চর্যাপদ দিয়ে, সেটি কবিতা, যেটি রচিত হয়েছিল 650 থেকে 1200 সালের মধ্যে। পরবর্তীতে 1201 থেকে 1350, প্রায় 150 বছর বাংলা সাহিত্যে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য পাওয়া যায়নি। সেজন্য এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। অন্ধকার যুগ পেরিয়ে বাংলা সাহিত্যের একটি নতুন সময় আসে, যে সময়টিকে আমরা বলছি মঙ্গল কাব্য। বাংলা সাহিত্যবোদ্ধারা বলেন বাংলা সাহিত্যকে যদি একটি প্রদীপের সাথে তুলনা করা হয়, তাহলে মঙ্গল কাব্য এমন একটি প্রদীপ যেটি আর কখনো নিভেনি। দেবতার মঙ্গল কামনা করে এটি গাওয়া হতো। মজার ব্যাপার, এটিও ছিল হচ্ছে কবিতা। এরপর রচিত হয় বৈষ্ণব পদাবলী, রাধা ও কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক এই বৈষ্ণব পদাবলী মধ্যযুগে সাধন সঙ্গীত হিসাবে পরিচিত ছিল। এগুলোও কবিতা। পরবর্তীতে নাথ সাহিত্য রচিত হয়, সেটিও কবিতা। 1500 শতকের শেষে এবং 1600 শতকের প্রথম দিকে বাংলা সাহিত্যে মুসলমান কবিদের আগমন ঘটে। মুসলমান কবিরা রচনা করেন রোমান্টিক প্রণয় উপাখ্যান। মুসলমান কবিরা মৌলিক রচনা তারা রচনা করেননি,
অনেকটা অনুবাদ করেছেন তারা। সেই অনুবাদ সাহিত্য যেগুলো সেগুলো ছিল হচ্ছে কবিতা। মুসলমান কবিতার একটি বড় অবদান মধ্যযুগের পুরোটা সময় চর্যাপদ থেকে শুরু করে যে সকল কাব্য রচিত হয়েছে সবার কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে দেবতা, কিন্তু মুসলমান কবিরাই প্রথম দেবতা থেকে বের হয়ে আসলেন মানুষকে তাদের কাব্যের উপজীব্য করলেন। এজন্য বাংলা সাহিত্যে মুসলমান কবিদের একটি আলাদা অবস্থান রয়েছে। আসে 19 শতক, বাংলা ভাষা ও সাহিত্যের দিকে দিকে সাড়া পড়ে যায়। 19 শতকে সূচনা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগের। এই আধুনিকতা যাকে বলেছি অভিনব আলো, তার কিরণ পড়ে সাহিত্যের সমগ্র ভুবনে। মধ্যযুগে বাংলা সাহিত্য ছিল সংকীর্ণ, সবগুলো শাখা বিকশিত হয়নি তাতে। 19 শতকে বিকশিত হয় তার সব শাখা, বাংলা সাহিত্য হয়ে ওঠে সম্পূর্ণ সাহিত্য। আধুনিকতা কাকে বলে? মানুষ যখন যুক্তিতে আস্থা আনে, যখন সে আবেগকে নিয়ন্ত্রিত করে, যখন সে মানুষকে মানুষ বলে মূল্য দেয়, তখন সে হয়ে ওঠে আধুনিক। আধুনিকতার কাছে আছে আরও অনেক বৈশিষ্ট্য। মধ্যযুগেও আমরা দেখেছি মাঝে মাঝে এসব বৈশিষ্ট্য, কিন্তু তা জীবনের সকল প্রান্তকে ছুঁয়ে যায়নি। 19 শতকে এই বৈশিষ্ট্যগুলো দেখা দেয় প্রধান হয়ে, সাহিত্যের রূপজয় বদলে। 19 শতকের সর্বশ্রেষ্ঠ ঘটনা বাংলা গদ্যের বিকাশ। বাংলা ভাষায় গদ্য 19 শতকের শ্রেষ্ঠ উপহার। আজ চারদিকে গদ্যের জয় জয়কার। গদ্য ছাড়া আজ এক মুহূর্ত চলে না। গল্প, উপন্যাস, নাটক লেখা হচ্ছে গদ্যে। প্রবন্ধ গদ্য ছাড়া লেখাই যায় না। এমনকি কবিতাও আজকাল লেখা হচ্ছে গদ্যে। যেমন আগে প্রবন্ধ লেখা হতো কবিতায়। আধুনিক জীবন গদ্য শাসিত, বর্তমানের প্রভু হচ্ছে গদ্য। গদ্য আগেও ছিল, বিকশিত হতে শুরু করে 19 শতকের প্রথম দশকে, ব্যাপক হয়ে ওঠে পরবর্তী দশকগুলোতে। 19 শতকে আগে গদ্য ছিল, তবে গদ্য লেখা হয়েছে খুবই কম। বাংলা ভাষায় উদ্যমশীল গবেষকেরা অনেক গবেষণা করে 19 শতকের আগে যে গদ্য ছিল তা প্রমাণ করেছেন। সে গদ্য যেন গদ্যের জন্মের আগের অবস্থা তাকে অচেনা লাগে। সে গদ্যের নমুনা রয়েছে মধ্যযুগের কিছু চম্পু কাব্যে। বিভিন্ন লেখকের হাতের স্পর্শে বাংলা গদ্য ধীরে ধীরে ধারণ করেছিল নিজের প্রকৃত রূপ। কেউ রচনা করেছিলেন পাঠ্য বই লেখার উপযোগী গদ্য, কেউ গদ্যকে করে তুলেছিলেন যুক্তিতর্কের উপযোগী। কারো হাতে গদ্য হয়ে উঠেছিল গল্পের উপযোগী, কারো হাতে হয়ে উঠেছিল সমালোচনা সাহিত্যের উপযোগী। কিন্তু 19 শতকের প্রথম 2-3 দশক ধরে চলে গদ্যের বিকাশ ও সুস্থিতির কাজ। এমন কোনো বড় গদ্যশিল্পী তখন দেখা দেননি যার গদ্যকে বলা যেতে পারে নিটোল গদ্য। 19 শতকের দ্বিতীয় দশকে আবির্ভূত হন রামমোহন রায়। তিনি ছিলেন কৃতিপুরুষ, নতুনকালের মহাপুরুষ। বাংলা গদ্যে তার দানও উল্লেখযোগ্য। রামমোহন সবার আগে গদ্যকে পাঠ্য বইয়ের বৃত্ত থেকে বিস্তৃততর এলাকায় নিয়ে যান। রামমোহন ছিলেন সংস্কারক, তাই তাকে তর্কে বিতর্কে নামতে হয়েছে।